প্রতিহিংসার রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনার কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক পার্থক্য যাতে দেশকে বিভক্তির পথে ঠেলে না দেয় সে কথাও বলেছেন তিনি। তারেক রহমান বললেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে নিয়ে যেতে চাই। যে দেশ যে মূল্য দিয়েছে, বিশেষ করে 5 আগস্টের ঘটনা তার রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। সব রাজনৈতিক পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটি যেন কোনোভাবেই মতবিভেদ বা জাতিকে বিভক্ত করার পর্যায়ে না যায়। 5 আগস্টে আমরা দেখেছি তার পরিণতি কি হতে পারে। নতুন প্রজন্ম আশার খুঁজে আছে, একটি দিক নির্দেশনা খুঁজছে বলে মন্তব্য করেন জনাব তারেক রহমান। সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতি আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি নির্বাচন ও প্রত্যাশার পথরেখা। যে বক্তব্য এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, তিনি যুক্ত আছেন আমার সাথে। আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, জনাব তারেক রহমানের বক্তব্য থেকে আজকে সংবাদ মাধ্যমের যারা প্রধান আছেন তাদের সাথে একটা মতবিনিময় সভায় তিনি এই কথাগুলো বলেন এবং তিনি একটা তার প্রত্যাশার কথা বলেছেন। তিনি একটা নির্বাচনী একটা দিক নির্দেশনার কথা বলেছেন এবং আমার যেমনটা আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন ও প্রত্যাশার পথরেখা। রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিএনপির তো একটা নির্বাচনী মানে পথ কোন দিকে তারা যাচ্ছে বা কোনভাবে নির্বাচনটা করতে চাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। সার্বিকভাবে সব রাজনৈতিক দলগুলোর নির্বাচনী যে প্রস্তুতি বা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সে বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই। রহিন হোসেন প্রিন্স। জি, ধন্যবাদ আপনাকে। আমি আমাদের এখানে বিশিষ্ট আলোচক এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার যে মূল টাইটেল তাতে একটা তো হচ্ছে নির্বাচন এবং যে প্রত্যাশার বিষয়টা, তা আমি দুইটাকে একটু ভাগ করতে চাই কারণে দেখেন 24-এর পর মানুষের মনে যে প্রত্যাশাটা দাঁড়িয়ে গিয়েছিল, ইতিমধ্যে সেইটা কি বলবো, এই প্রত্যাশার একটা ফানুষে পরিণত হয়েছে। আমি যদি খুব সহজে বলি, ধরুন আমি অন্য কথা না বলে একটা গণতন্ত্র আর একটা বৈষম্যহীনতার কথা। তার কারণ যে যারা সরকার ক্ষমতায় আছে তারা এই দায়িত্ব একেবারেই পালন করতে পারেনি। কিছু কিছু ক্ষেত্রে তারা উল্টা পথে যাত্রা করছে, সরকারের ব্যর্থতা। বাদ দেন, এই যে সাংবাদিকদের ওইখানে কথা বললেন, আমি পুরোটা তো দেখতে পারিনি, শুনতেও পারিনি। আমি আমাদের সিনিয়র সাংবাদিক বিশিষ্ট জন মতিউর রহমান চৌধুরী, সম্ভবত উনি আজকেও এটা বলেছেন যে আমরা তো এই যে মব, মানে মূল সেন্সটা এইটাই, যেটার কারণে অনেক সময় তো কথাই বলতে পারি না। তা আপনি মিনিমাম যদি একটা সোসাইটিতে এইরকম একটা জায়গা হয় তাহলে আপনি করবেনটা কি? তো এই রকমের বহু ঘটনা আপনি আজকেও দেখেন। এই হাইকোর্টের মাজারে এক একজন ভক্ত কুল এক ধরনের থাকে, সেইটাও করতে দিচ্ছে না এবং ডাকসুর পরিচয় দিয়ে, মানে একটা হজবরলার শেষ। আমি অন্য তাহলে মানে আমি বলছি যে এই যে এত বড় যে প্রত্যাশাটা হয়েছিল, কিন্তু অন্যগুলো বাদ দেন, যে ন্যূনতম মব সন্ত্রাসের কারণে অনেক প্রত্যাশা নষ্ট হয়ে গেছে, এটা এক। 2 নম্বর, আপনি তথ্য দেখেন 24 সালে যে পরিমাণ আপনি কি বলবো যে আপনি হত্যাকাণ্ড সহ নানা ধরনের, সেই তথ্য দেখলে আপনি দেখবেন পজিশনটা অন্য। এবার আমি অন্য একটা কথা বলি। আমাদের আজকে আমি প্রায় দিনভর একটা প্রোগ্রামে ছিলাম, একটা পরিবেশ আন্দোলনের একটা সেমিনার চলছিল। সন্ধ্যার সেশনে আমাদের খুবই শ্রদ্ধেয়জন আমাদের শিক্ষক অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার ছিলেন, যিনি উপদেষ্টাও। তিনি আজকে যে বক্তৃতা করেছেন, আমার একটু আপনাকে সুযোগ নিয়েই বলি, মনটা অন্য কারণে খারাপ। অন্যান্য উপদেষ্টা গেলে যে ধরনের টেলিভিশন ক্যামেরা থাকে, দেখি কোনো টেলিভিশন ক্যামেরা নেই, সম্ভবত উনি বলেন উনি, কিন্তু উনি আজকে যে বক্তৃতা করেছেন এটা অনলাইনে পাওয়া যাবে। এটা শোনার মতো একটা বক্তৃতা, আমি সব মিলাই বলবো, শুধু পরিবেশ না। এবং এখনকার উনি এই যে এখন দায়িত্ব পালন করছেন, তার সংকট কি সম্ভাবনা, আমি কথাটা মনে হলো আপনি প্রত্যাশার কথা বললেন বলে, উনি একটা খালি উদাহরণ দিয়ে, আমি বেশি যাচ্ছি না, উনি বলছেন অনেক কথার মধ্যে যে হ্যাঁ অনেকগুলো প্রকল্প এসে তো দেখি আগে ছিল, এখন বাদ দিলেও সমস্যা, কি যে হবে বলতে পারি না, আমরা কিভাবে করা যায় সেটা চেষ্টা করছি। নতুন যে একটা প্রকল্প করে দিয়ে যাব, এইটা হলেও প্রকল্পে একটা টাকা বরাদ্দ দেবো, আদৌ ওইটা ওইভাবে থাকবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। তাহলে আপনি মানে এটা আমি হয়তো পার্সিয়ালি বললাম, এই রকমের দেখলে তাহলে আমি বলছি ওইটা
অত হয় নাই। কিন্তু তাদেরকে আমি দোষারোপ করছি না এই কারণে, কারণ এইবারের এই মানুষের আকাঙ্ক্ষার আগে হয় কি একটা পলিটিক্যাল ফোর্স যারা এই দায়িত্ব পালন করবে, এখনও সেই আশা সবাই করে, সেই ধরনের সামনে ছিল না বলেই আপনি এই ঘটনাগুলো ঘটে গেছে। কিন্তু আমি প্রধান প্রত্যাশা যেটা আছে এবং পূরণ করতেই হবে সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচন এই অর্থে, একটা নির্বাচন হয়ে গেলে সব কিছু দুধে দেওয়া হয়ে যাবে, ভালো হয়ে যাবে, নট দ্যাট। কিন্তু এই 1.5 বছরের মাথায় এসে আমরা যেসব ঘটনা দেখতে পেলাম তাতে এটা আবার প্রমাণিত হইল যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যারা হবেন তাদের হাতে ক্ষমতাটা দিতে হবে, তারপরে তাদের সাথে, তাদের দিলেই সব হয়ে যাবে নট দ্যাট, তাদের সাথে আমরা কিন্তু বুঝপড় করতে পারবো ভালো মন্দ। এটাকে আমি পলিটিক্যাল ফাটাফাটির কথা বলছি আর কি, আন্দোলন সংগ্রাম করে তাদের কাছ থেকে আমরা বুঝে নিয়ে পথ চলতে পারবো। তার মানে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে গণতন্ত্রের পথ চলার যে ধারা তৈরি করতে আমরা চাই, সেই ব্যাপারেই প্রত্যাশা বিবেচনা করা উচিত যে আমরা কতটুকু ভালো করতে পারি, কতটুকু ভালো করতে পারি। প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে, কিন্তু আর মাত্র 34 দিন বাকি আছে নির্বাচনের। আমি যতটুকু হিসাব করতে পারি সেই হিসাবে আসলে নির্বাচনের পরিবেশ নিয়েও কিন্তু অনেক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, অনেক রকমের প্রশ্ন তৈরি হয়েছে, এবং অনেকে এখন পর্যন্ত কিন্তু ওই প্রশ্নটা করেন যে নির্বাচন হবে তো। আমি আপনার কাছে ফিরে আসবো রহিন হোসেন প্রিন্স। আমি একটু চলে যেতে চাই খন্দকার মাসুকুর রহমান মাসুক আপনার কাছে। জনাব তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন, তিনি তার কিছু পরিকল্পনার কথা বলেছেন, এবং তিনি যেদিন বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন সেদিনও তিনি একটা কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। পরিকল্পনাটা হচ্ছে, আমরা যতদূর ধারণা করেছি, যে সকলের মধ্যে সমান অধিকার কিংবা সকলের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে তিনি প্রায়োরিটি দিতে চান। বেশ কয়েকটি বিষয়কে তিনি আলাদাভাবে দেখেছেন, এগুলোকে তিনি কার্যকর করতে চান। এছাড়াও তো রাজনৈতিক অঙ্গনে বা রাজনীতির ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে তিনি যে সবশেষ যে লাইনটি বলেছেন, তরুণ প্রজন্ম একটা মানে একটা আশার খোঁজে আছে, তার একটা দিক নির্দেশনার খোঁজে আছে, তরুণ প্রজন্মকে তিনি ইন্ডিকেট করেছেন। এবং আমরা জানি যে বাংলাদেশে এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেছে, এই ক্ষেত্রে তরুণদের একটা বড় ভূমিকা, এবং সম্মুখ সারির, তারা ফ্রন্ট লাইনে ছিল। তো সেই ক্ষেত্রে তরুণদের নিয়ে বিএনপির পরিকল্পনাটা আসলে কি, মানে আমি যদি একটু আলাদাভাবে জিজ্ঞেস করতে চাই। ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আপনার আজকে আলোচনার বিষয় নির্বাচন প্রত্যাশা। প্রিন্স ভাই যা বললেন আমি প্রায় তার সাথে একমত। প্রত্যাশার জায়গাটা আমি একটু পরে আসি। প্রত্যাশা অনেক। আজকে তারেক সাহেব বসছিলেন বিভিন্ন পত্রিকার সম্পাদক, বিভিন্ন মিডিয়ার সম্পাদকদের সাথে, বড় বড় সিনিয়র সাংবাদিকদের সাথে। সম্ভবত ওনার এটা প্রথম বসা। সেখানে সাংবাদিকরা 55 বছর বাংলাদেশের এই বয়সে কি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তারা তাদের কোন সময় কি হয়েছে, একটা ন্যূনতম আলোচনা ওর সাথে শেয়ার করেছেন। কি হিসাবে? একটা বড় দলের প্রধান হিসাবে। আপনারা যদি আজকে লক্ষ্য করেন, আমি অন্তত পক্ষে আশাবাদী কারণেই আমি এটা একটু তুলনা করতে চাই। বিগত আমলের প্রধানমন্ত্রী, তিনি একটি দলের প্রধানও বটে, শেখ হাসিনা। তিনি বিদেশে সফর করে ফিরে আসার পর গণভবনের প্রেস কনফারেন্স করতেন। আমি সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখতাম। সেই পরিবেশটা, সাংবাদিকদের প্রশ্ন, প্রধানমন্ত্রীর উত্তর, কিংবা প্রধানমন্ত্রীর বাচনভঙ্গি, আজকের আপনারা তুলনা করবেন, প্রত্যাশার জায়গায় আসে। আমি যদি বলি সেখানে হলুদ সাংবাদিকতা একটা কথা আমরা বলি, সেটা সবটুকুই ব্যবহার হতো ওখানে। আমি শুধু একটি কথা বলি, উনি আমার সন্ধ্যা মনে, উনি একবার বিদেশ থেকে আসলেন, তখন অলরেডি বেগম খালেদা জেলে। ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, ফর্সা, বব কাটিং চুল, নামটা ভুলে গেছে, উনি দাঁড়িয়ে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, বেগম খালেদা জেলে, এতিমের টাকা চুরি করে জেলে গেলেন,
তার সাথে একটা মেয়ে দিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী রাষ্ট্রের, সে কিভাবে দেখায় জানেন? এরকম দেখাইছে, মেকআপ করার মধ্যে লোক। আপনি চাইলে আমি নামটা মনে করে দিতে আমি পারি, ভুলে কিন্তু গেছি, আমি নামটা আসলে আমি ভুলে গেছি, মনে আমি এই করাতে চাচ্ছি না। না আমি এই আলোচনাতে করব, আমি আসেন দেখেন। এবং সে যে বাচনভঙ্গি করেছেন প্রধানমন্ত্রী, পাশাপাশি অনেক সাংবাদিকদের নাম বলতে পারি, কেউ জেলে বাইরে, প্রধানমন্ত্রীকে যেভাবে খাঁটি সরিষার তেল বলে যেটা দিতেন, আজকে তা হয়নি। আজকে সেটা উল্লেখ করেছেন একজন, আজকে উল্লেখ এর মাধ্যমে আসলে কি প্রমাণিত হয়? আমি এটা আসতে একজন সাংবাদিক ওনাকে মাননীয় বলছে, উনি কথা থামিয়ে বলছে মাননীয় বলবেন না। এর মধ্যে প্রমাণিত হয় এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। ওই স্টেক হোল্ডার, তার কাছ থেকে আমি শিখতে চাই, জাতি শিখতে চাই, কি বলে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এই যে যে উপদেষ্টা, আমি তাকে, আমার সাথে পরিচয় না, আমি তাকে লাইক করি, তার কথা বলা, তার ডেলিভারি, তার পার্সোনালিটি আমাকে আকৃষ্ট করে, আমি কিন্তু কখনো তার দেখিনি। তো আমি তো আমার স্টেক হোল্ডারকে এইভাবেই চাবো। আজকে তারেক রহমান সেই কথাই বলেছে, দেখেন কেউ তাকে, উনিও ওরকম বলে নাই। এই যে একটা প্রত্যাশার জায়গা, একটা জায়গায় পরিবর্তন হচ্ছে। মতিউর রহমান, মাহমুদুর রহমান, শফিক রহমান বলেছেন, সবাই বলেছেন। সেখানে সাংবাদিকদের মধ্যে একজন সাংবাদিক মাহমুদুর রহমান, এই কথাটা আমার খুব পছন্দ। উনি বলছে, দেখেন যেদিন মুরহুল আমিন গাজী ক্যান্সারে মারা গেছেন, সংগ্রামের আসাদ সাহেব সবচেয়ে প্রবীণ, শফিক রহমান গ্রেপ্তার, মাটিতে শুয়ে রয়েছে, বলছে আমার পাশে আর জেলখানে আমি দেখলাম। কই সেদিন তো অন্য সম্পাদকটা দাঁড়ান নাই। এই সাংবাদিকরা যদি নিগৃহীত হয়, এটাও তাদের একটা দুর্বলতা। যখন আমি ভালো থাকি তখন আর ওনার কথা আমি মনে করি না। সেটাই, মানে আমি যদি মানে আমার আলোচনার বিষয় ফিরে আসি খন্দকার মাসুকুর রহমান মাসুক, তাহলে সেক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি যে জনাব তারেক রহমান যেহেতু 17টা বছর নির্যাতিত অবস্থায় নির্বাসিত ছিলেন, তো সেক্ষেত্রে তিনি যে রাজনীতিটা, নতুন ধারার রাজনীতির কথা বলেছেন, সেই নতুন ধারার রাজনীতিতে অতি কথন, তৈলমর্দন, এইসব বিষয়গুলো থাকবে না। আমি যদি আপনার কথার সারাংশ ধরতে পারি, কিন্তু সেক্ষেত্রে তরুণদের নিয়ে তিনি যে মন্তব্যটি করেছেন, সেক্ষেত্রে তরুণদের জন্য তিনি কি ভাবছেন, তার পরিকল্পনা বা আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ আ প্ল্যান, সেই প্ল্যানের অংশ হিসেবে তরুণরা কোথায়? তার আগে একটা কথা শেষ করবো আমি উনি আর একটা কথা বলছে, 5ই আগস্টের আগে আমি যেতে চাই না, আমরা উচিত না আমাদের। সেটা কি? নেলসন ম্যান্ডেলা কত বছর, 26 বছর জেল খাটছে। উনি জেলের থেকে বের হয়ে অবিসম্বাদিত নির্বাচিত হয়েছেন। যারা ওনাকে 26 বছর জেলখানে নির্যাতন করছে, তাদের দল থেকে উনি ভাইস প্রেসিডেন্ট নিয়েছেন। দিস ইজ কল পলিটিক্স। আমি তারেক সাহেবকে ওই জায়গায় দেখতে চাই। আমি করি, দেখেন উনি 17 বছর ফিরে এসে মাটি শুয়ে স্টেজে বক্তৃতায় একটা কথা ওনার উপরে অত্যাচার, ওনার মায়ের উপর অত্যাচার বলে নেই। এইটাই পাবলিক চেয়েছে। ওনার মায়ের জানা যায়, ওনার তো মা জানা যায়, উনি 2 মিনিট 1.5 মিনিট বক্তব্য দিয়েছেন, একটা কথা প্রতিহিংসার কথা বলে নাই। এইটাই নেলসন ম্যান্ডেলা করেছেন। আমি মনে করি এইটা যদি অব্যাহত তারেক সাহেব রাখতে পারেন, সে বাংলার নেলসন ম্যান্ডেলা হবে। আর যদি না, ওই যে উনি বলেছেন 5ই আগস্টের ওই পরবর্তী ফিরে যেতে হয়, ওটা আমি আরো বলছি যে শেখ মুজিব আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে চেয়ারে বসেছেন, ওইটা শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। এটাকে ওনাকে মনে রাখতে হবে। ওই চেয়ার যেদিন বসবে, সেদিনই কোনাকে মনে করতে হবে এই চেয়ার আমার কালকে ছেড়ে দিতে হবে। একটা বিরতির সময় হয়েছে খন্দকার মাসুকুর রহমান মাসুক। আমি একটা বিরতি নিয়ে আসি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বাণিজ্য দ্বিতীয় দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন দর্শক। ফিরছি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বাণিজ্য দ্বিতীয় দেশ সম্প্রতি। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন এবং প্রত্যাশার পথরেখা, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম আমার অতিথিদের সাথে। রুইন হোসেন প্রিন্স, আলোচনায় চলে যেতে চাই শুরুতেই আপনার কাছে। নির্বাচন বা ভোটের ফসল আসলে ঘরে তুলতে
এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো জোট গঠনে বেশ ব্যতিব্যস্ত হয়ে গেছে এবং দর কষাকষি চলছে, এক রকমের আসন সমঝোতার কথা আমরা তো এর আগের ইলেকশনগুলো তো শুনতাম, কিন্তু এবার আবার নতুন করে এসেছে। বরং আমরা যদি বলি যে বাজারে এখন নির্বাচনের বাজারে এখন 4টি জোট থাকলেও 2টি জোটের মধ্যে বেশ ভালো লড়াই হবে। সেটা একটা বিএনপি নেতৃত্বাধীন জোট এবং আরেকটি হচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। তো সেই ক্ষেত্রে আসলে জোটগুলো সম্পর্কে একটু জানতে চাই, এই জোটের রাজনীতিটাকে আপনারা কিভাবে দেখছেন এবং এই জোটের মানে জোটগুলোকে নিয়ে আসলে জোট বিশেষ করে এনসিপি এবং জামাতের জোটটাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, এটা কেন? এই মানে জোট করার তো নিয়ম আছে বাংলাদেশের নির্বাচন। না, আপনি তো বিশেষ করে জোট রাজনীতি আমাদের দেশে কিন্তু অনেক দিন ধরে চলছে, এটা খেয়াল করবেন। সরি, আপনি মুক্তিযুদ্ধের বিজয়ের পরও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বলি আর যাই বলি, তখনও জোট হয়েছিল। মুক্তিযুদ্ধের আগেও বিভিন্ন সময় দেখবেন যে 54 যুক্ত ফ্রন্ট থেকে শুরু করে এই জায়গাগুলো কিন্তু ছিল। কিন্তু বিশেষ করে আপনি 90-এর 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে আপনি 3টা জোট ছিল এবং তার মধ্য দিয়ে প্রথমে 2টা জোট ছিল, তারপরে 3টা জোট এবং তার মধ্য দিয়ে আন্দোলন সংগ্রাম অগ্রসর হয়। পরবর্তীতে নির্বাচনেও একটু জোট ছিল না এরকমের। কিন্তু আপনি নিকট অতীতে দেখলে দেখবেন যে অনেকদিন ধরে আন্দোলনের ক্ষেত্রেও একটা জোট চলছে এবং ভোটের ক্ষেত্রেও জোট চলছে। তো এখন সেই জোট এইবারও আমরা দেখলাম। কিন্তু জোটের আমাদের বিবেচনায় যদি বলেন, আমি খুব একটা সরলীকরণ করে বলছি, অত সুনির্দিষ্ট ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আমি জানি সেই সময় নেই। আমরা সাধারণভাবে আমরা বামপন্থীদের দিক থেকে বলতাম একটা হচ্ছে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা জোট আর একটা বিএনপিকে কেন্দ্র করে, আর আমরা তার বাইরে ছিলাম কমিউনিস্ট পার্টি এবং অন্যরা বলে বামদের আর একটা জোট। আমরা অনেকদিন ধরে জোট প্র্যাকটিস করছি, ধরেন 1994 সাল থেকে। আমি আরো অতীতে গেলাম না, আরো অতীতে তো ছিলামই, কিন্তু 94 সাল থেকে বাম গণতান্ত্রিক জোট, 11 দলীয় জোট, তারপরে এখনো আমাদের বাম গণতান্ত্রিক জোট এবং অন্যান্য জোটের প্র্যাকটিস আছে। কিন্তু যে আলোচনাটা এখন আসছে নির্বাচনকে কেন্দ্র করে, আমাকে যদি বলেন, একটা তো আপনি 4টা বললেন হয়তো, বা আমি জানি না, যে একটা বললেন আওয়ামী লীগ, আর একটা এনসিপি সহ অন্যদের, একটা জাতীয় পার্টি জোট না করলে একটা আছে, আর একটা আমাদের বামপন্থীদের, আর একটা ভোটের ক্ষেত্রে এটা আছে। হ্যাঁ, দৃশ্যত তো যেটা আপনি বললেন ওইভাবে আমরা দেখছি। সেক্ষেত্রে খুব সহজে বললে এই জোটের এখনো পর্যন্ত প্রধান যে বিষয়টা দেখা যাচ্ছে, ভোটে জেতাটাই প্রধান। তবে হ্যাঁ, জোট যখন ভোটের জোট হয় তখন তো তাই হয়। যেমন আমাদের জোটে আমাদের যেটা আমরা করেছি, এটা ভোট এবং আন্দোলন দুইটা মিলিয়ে আর কি। কিন্তু এই জোটগুলো দুইটাই দেখবেন তারাই বলছে যে তারা কোনো আদর্শিক ঐক্য না, তার মানে সাময়িক নির্বাচনের লাভালাভের জন্য করেছে। তো আমার মনে হয় এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত, এইখানে নীতি নৈতিকতা কার দিক থেকে কতটুকু থাকলো। আমি খুব ছোট করে যদি বলি, কারণ এই আলোচনা নিশ্চয়ই নির্বাচন যখন সামনে আসবে তখন করব, আজকেও আমরা এটা নিয়ে খুব একটা করতে চাই না। মানে কিছু কিছু জায়গাতে তো দেখা যাচ্ছে যে নিজেদের দল বিলুপ্ত করে হলেও বড় দলের সাথে যুক্ত হচ্ছে। ওটাই বলতে চাচ্ছি আমি, যে একটা জায়গায় সেটা মানুষের মনে বড় প্রশ্ন আসছে যে ঠিক আছে তুমি জোটে যাও, এটা করো, কিন্তু তাতে নিজের দলটাই রাখলা না, নিজের মার্কা, একটা যাদের দলের মার্কা আছে, কেউ কেউ রাখছে, কেউ কেউ রাখলো না। মানে জেতাটাই তাদের কাছে একটা প্রধান বিষয় হলো। নির্বাচন দাঁড়ালে জেতা একটা বড় বিষয়, কিন্তু জিতবো কি জন্য? আমার তো নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য। সুতরাং এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে যে কোনো ভাবে। আবার ধরেন এই দলগুলো চিন্তা করছে অনেকদিন ধরে আন্দোলন করেছি, আবার একক হয়ে যাব, তাহলে একটু দিন আর সবাইকে ভাগযোগ। কিন্তু আমি দেখছি যে মানুষের কাছে নীতি নৈতিকতার প্রশ্নটা সামনে আসছে। ঠিক একইভাবে যদি আপনি আরেকটা জোট যেটা বললেন, একটা সেই দল তো এখনো আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত, কিন্তু তারা যাই হোক, আমরা জানি, তাদেরকে চিনি যে তারা এটা করলো। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যারা হয়তো ওই দল থেকে বেরিয়ে এসেছিল, গণতন্ত্রের কথা বলছিল, বা এই যে গণ অভ্যুত্থানের দাবিদারদের একটা অংশ, তারা যখন নিজেরা একটা দল করলো এবং কিছুদিন আগে একটা গণতান্ত্রিক সংস্কার জোট করলো এবং এর আগেও মুক্তিযুদ্ধের বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিল, কিন্তু সর্বশেষ দেখা গেল যে তারাও যে ওইখানে সমবেত হলো। যার জন্য অনেকেই, এটা আমার কথা না, অনেকেই প্রশ্ন করছে যে ঠিক আছে তোমরা যদি ভাই ভাগে যদি 20-30টা সিট পাও, তাহলে এই 30 সিটে নয় তোমার কথা বললো, 270টা সিটে তো মুক্তিযুদ্ধ বিরোধীদের পক্ষেই তোমাদের কথা বলতে হবে। তার মানে আমি বলতে চাইছি যে একটা বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশে, আগেও এটা ঘটেছে, কম বেশি ছিল, যে নীতি নৈতিকতা রাজনীতিতে প্রধান, এইটা কিন্তু থাকলো না। মানে আদর্শিক জোট না হলে পরেও দেখা যাচ্ছে যে অন্য ভিন্ন আদর্শের জন্য আমাকে
গণসংযোগ করতে হবে, আমাকে ভোট চাইতে হবে, যেটি আমার আদর্শের সাথে একেবারেই মিল খায় না। আমি ফিরবো এই আলোচনাতে আবারও আপনার কাছে, এই জোট সংক্রান্ত আলোচনাতে। আমি একটু খন্দকার মাসুকুর রহমান মাসুক আপনার কাছে আলোচনায় চলে যেতে চাই। বিএনপি তার শরিক দলগুলোর যারা মিত্র দলগুলো রয়েছে তাদেরকে আসন বন্টন করতে গিয়ে দেখা গেছে যে অনেকেই কিন্তু বিএনপির মানে বিএনপি ছাড় দিয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর যে সংখ্যাটা সেটা বিএনপিতে অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ, কারণ গত ৩-৪টা ইলেকশন হয় নাই, এর ফলে একটা মানে একটা ধরনের চাপ সৃষ্টি হয়েছে এবং বলা হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ করে বিদ্রোহী হচ্ছে এবং দলের পক্ষ থেকে যদি কথা বলে না শোনে তাহলে দল আরো বেশি কঠোর হবে, বহিষ্কার করে দিবে, এরকমটাই ধারণা করা হচ্ছে। বহিষ্কার করাটা কি আসলে সর্বোচ্চ সমাধান কিনা? না, আমি আপনাকে বলি, জোটের বিষয়টা প্রিন্স ভাই ব্যাখ্যা করেছেন। এটা বিগত দিনেও হয়েছে, ভবিষ্যৎ হবে। জোট বিভিন্ন কারণে জোট হতে পারে। আমাদের দেশে সাধারণত স্বাধীনোত্তর বাংলাদেশে জোট হয়েছে কোনো আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার মানে এরশাদ বিরোধী আন্দোলনে জোট হয়েছিল। কি কারণে? এটা স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য বা বিদায় দেওয়ার জন্য হতে পারে। সমমনা দলের আদর্শ ভিন্ন, কিন্তু ওই আদর্শ, মেইন আদর্শ তো এই স্বৈরাচারকে উৎখাত করতে হবে, এই কারণে জোট হইতে পারে। আবার নির্বাচনকে কেন্দ্র করে ভোট যুদ্ধে বিজয় লাভ করার জন্য, নির্বাচন তো বিজয় লাভ করার জন্যই জোট হতে পারে। সেটা আমাদের দেশে, পাকিস্তান, ভারত বলেন, নেপাল, অন্যান্য দেশে জোট হয়, সেই জোট হতে পারে, জোট হয়েছে। তো এইবার জোটে যারা, সেখানে বলা আছে যে জোটে ইলেকশন করতে হলে যার আরপি অনুযায়ী যার দল জোটে আসবে সে তার দলের প্রতীক ইলেকশন করতে হবে। এখন কেউ মনে করছে, সন্দেহ প্রকাশ করছে যে রহিম ভাই কইছে জোটে আসা তো নির্বাচন বিজয় লাভ করা তার দলের প্রতীকে হয়তো সে নির্বাচিত হতে পারবে না, সে বিএনপি জয়েন করছে। শুধু তাই নয়, আপনি আপাতমস্তক কর্নেল ওলি জামাত বিরোধী লোক, মেজর হাফিজ জামাত বিরোধী লোক, কর্নেল ওলি বিএনপি ছাড়ছে এই ইস্যুতেই, তিনি জামাতে গিয়েছেন, কে জান নাই, যোগদান করছেন। ইলেকশন করবেন না, মার্কা কিসে দাঁড়াবেন? দানের শীষে। হতে পারে এখানে আপনি নীতি, নৈতিকতা, আদর্শ অনেক সময় অনেক জায়গায় থাকে না, সেটা আপনি প্রশ্ন তুলতে পারেন। এটা হয়, এটা নির্বাচনে বিজয় লাভ করাটাই মুখ্য, এটি প্রমাণ করে। এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আসেন বিদ্রোহী প্রার্থী, এদেশে সব নির্বাচনেই বিদ্রোহী স্বতন্ত্র ইলেকশন করেছে। স্বতন্ত্র একটা কথা আছে, দলের বাইরে গিয়ে ইলেকশন করে, দলের ছাড়া ইলেকশন করার সুযোগ আছে। সেখানে যে কেউ করতে পারে। দলের কোনো লোক যদি দলের সিদ্ধান্তের বাইরে যায়, দলের গঠনতন্ত্রে সুস্পষ্ট আছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শোকজ করা হতে পারে, বহিষ্কার করা হতে পারে, আজীবনের জন্য বহিষ্কার। ডক্টর কামাল আজীবনের জন্য বহিষ্কার করছিল আওয়ামী লীগ, কোনোদিন তাকে ফিরিয়ে নেওয়া হবে না। আরও অনেককে আওয়ামী লীগ এবং বিএনপির বিগত দিন অনেকও হয়েছে, এবারও দলের বাইরে যারা যাবে তা বহিষ্কার হতে পারে। সর্বশেষ আপনার খেয়াল আছে 24-এর নির্বাচনে 55 জন স্বতন্ত্র মানে নির্বাচন, এর মধ্যে 50 জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হতে পারে। আচ্ছা, এখন আমাদের দলে যেটা হয়েছে, আপনি বলছেন 14, 24, 18 নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই। হয় ক্ষমতায় আসতে পারতাম কি পারতাম না বড় কথা নয়, আমরা 3 ইলেকশনে 3বার নমিনেশন দিলে 900 লোক, 1 লোক 3বারও পেত। আবার অনেকে ক্ষমতায় নির্বাচিত হইয়া বিতর্কিত হতে পারত, আবার সেই কারণে তার মনোনয়ন বাতিল হতো, আরেকজন সেখানে নির্বাচিত হতো। এই জন্য একটা জ্যামজট হয়ে গেছে। এটা বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নাই। সেখানে সবাইকে আমি তো নমিনেশন, আমি তো 96 সকলেরই তো একটা ইচ্ছা আছে যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা নির্বাচনে সকলকে মনোনয়ন দেওয়া যাবে না। কিন্তু দলীয় যারা প্রার্থী ছিল, মানে সম্ভাবনাময় কিংবা গত 17 বছর ধরে তারাও সমান নির্যাতিত ছিল, তারাও সমান সিনিয়র ছিল, সেই জায়গাগুলো তো বিবেচনা করা হয়নি বলে মনে হচ্ছে। অনেক জায়গাতে আওয়ামী লীগের প্রার্থীরাও তো যোগ দিচ্ছে বিএনপিতে। একটা বিরতির পরে এসে জিজ্ঞেস করি, একটা বিরতির পরে এসে নিশ্চয়ই আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
এরপর স্বাগত আরেকবার দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন ও প্রত্যাশার পথরেখা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমার সাথে রুহিন হোসেন প্রিন্স, খন্দকার মাসুকুর রহমান মাসুক আছেন। আমি আলোচনায় ফিরে যেতে চাই, সেটা হলো যে আমরা যেমনটা বলছিলাম যে জোটের বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আবারও জোট নিয়ে একটুখানি শুনতে চাইবো, আপনি নিশ্চয়ই যুক্ত করতে চাইবেন। এবং সে সাথে অনেকে বলছেন যে আওয়ামী লীগ এবং তাদের যে মিত্রদের ভোট বাজারে আছে সেটি টানতে আসলে নানা ধরনের কৌশল নিচ্ছে দলগুলো। কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানো, কোথাও মামলা নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কোথাও ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলগুলোর পক্ষ থেকে তাদেরকে টানার চেষ্টা করা হচ্ছে। ভোটের প্রচার শুরু হলে আরো নানা ধরনের কৌশল দেখা যেতে পারে, এমনটা অনেকেই মনে করছেন। এটি আসলে মানে ফ্যাসিস্ট পুনর্বাসনের অংশ হিসেবে আপনি মনে করেন কিনা? আপনার মতামতটা আমি জানতে চাই, এটা দর্শকদের প্রশ্ন। আমি 3টা পয়েন্টে ছোট ছোট করে বলি। একটা হচ্ছে, দেখেন আগের আলোচনায় আমরা যেটা করলাম, সাধারণভাবে এটা বোঝাই যায় যে আমাদের দেশের রাজনৈতিক জোটগুলো অনেক সময় আদর্শ ভিত্তিক হয়, কর্মসূচি ভিত্তিক হয়, কিন্তু এইবার যেটা দেখা যাচ্ছে, আপনি প্রধান যাদের নিয়ে আলোচনা প্রধান করতে চাইছেন, সেই জায়গাটা যেন তেন করেই জিতে আসাটাই প্রধান। সুতরাং ওইটা যখন প্রধান হয়, তখন ভোটের মাঠে যে সাধারণ ভোটাররা আছে তাদেরকে তো যে কোনোভাবে নীতি নৈতিকতা বিহীনভাবেই তাদের পক্ষে নিয়ে আসতে হবে। এই যেমন ধরুন আমরা আমাদের দল এবং আমাদের জোটের দিক থেকে আমরা ভোট যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে, আমাদের যে ঘোষণাপত্র মানে আমাদের যে ইস্তেহার, আমরা সেই ইস্তেহারের পক্ষেই ভোট চাইব এবং আমাদের কথা পরিষ্কার যে আসলে ব্যবস্থা বদল ছাড়া মুক্তি হবে না। আমরা ব্যবস্থা বদলের সংগ্রাম করছি, এই হাতকে শক্তিশালী করুন, তাই নাহলে আমরা আগাতে পারবো না। কিন্তু একেবারে শেষ কথাটা হচ্ছে ওই যে যেটা পরেরটা বললেন, ওইটা তো আমি দেখি যে যেহেতু ভোটের মাঠে আমাদের আওয়ামী লীগের সমর্থক তো বটেই, বাংলাদেশে নাই এ কথা বলা খুবই ভুল কথা। তো তাদের ভোট আনার জন্য চেষ্টা করবে, নানা ধরনের কথা বলবে, কৌশল নেবে। কিন্তু আমি বলি যে শেষ কথা হচ্ছে ওই কৌশল কি হবে না হবে ওই দলের সিদ্ধান্ত কি তার উপরে নির্ভর করবে, এক আরেকটা নির্ভর করবে স্থানীয় লাভালাভের উপরে নির্ভর করেই হয়তোবা তারা তাদের ভূমিকা নেবে। অবশ্যই। খন্দকার মাসুকুর রহমান, আপনি একদম 30 সেকেন্ডে আপনি যদি কিছু যুক্ত করতে চান এই বিষয়টিতে। আমি ওই বিষয় না, আমি আপনার সাবজেক্টে আসতে চাই, নির্বাচন প্রত্যাশা। দেখুন, খুব গুরুত্বপূর্ণ সময় উপযোগী দুইটা শব্দ আপনি ব্যবহার করেছেন। প্রত্যাশাটা কি? দীর্ঘ আন্দোলন সংগ্রাম, মানুষ ভোট দিতে পারে নাই, অনেক প্রত্যাশা। তারপরও প্রধান 1 নম্বর প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচন। আমি মনে করি যেই ক্ষমতায় আসুক, এদেশের জনগণ তার গোপন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রতিনিধিকে যেন বেছে নিতে পারে, এই প্রত্যাশা জনগণের। এবং আমি একটা রাজনৈতিক দলের সাধারণ কর্মী হিসাবে, একটা সাধারণ জনগণ হিসেবে আমাদের সকলের প্রত্যাশা এটা। অসংখ্য ধন্যবাদ খন্দকার মাসুকুর রহমান মাসুক এবং রুহিন হোসেন প্রিন্স। আজকের মতো শেষ করতে চাই RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতি। ধন্যবাদ সবাইকে আপনাদের।